হ্যালো, হ্যালো সবাইকে, কেমন আছো? এই প্রচণ্ড গরমে যাচ্ছে তাই অবস্থা মানুষজনের। আহ, আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমি নেপাল থেকে ঘুরে আসার পর যখন থেকে ছবি পোস্ট করা শুরু করেছি তখন থেকে মোটামুটি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, কলে বহু মানুষ আমাকে জিজ্ঞাসা করছে যে নেপালের আইটিনারি কীভাবে সেট করলে, বা নেপাল ঘুরতে গেলে কত টাকা, মানে মিনিমাম একটা কত টাকা খরচার ব্যাপার আছে, এগুলো জিজ্ঞাসা করছে। এর মধ্যে আমার পরিচিত সার্কেলই বেশি আর কি। হ্যাঁ, তো এবার আমাকে অনেকজন বলেওছে তুমি একটা ভিডিও করে দাও না, তাহলে সুবিধা হয়। এবার এইসব ভিডিও তো বড় বড় ক্রিয়েটারদের কাজ, আমাদের কাজ তো নয় আর কি। মানে আমরা তো সব পারবো না ঠিকঠাক বলতে। তাও চেষ্টা করছি যদি কারোর কিছু উপকার হয়, কারণ আমরা যেখানেই যে ঘুরতে যাই তার আগে সেই জায়গাটার সম্বন্ধে একটু অন্তত রিসার্চ করি, ইউটিউবারদের ভিডিও দেখি, তারা কীরকম কী ইনফরমেশন দিয়েছে সেগুলো দেখার চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি, তারপরে সেই জায়গাটার প্ল্যান করি। তা আমার এই একটা ভিডিওতে যদি কারোর একটু উপকার হয়, জানি না কতটা ইনফরমেশন আমি দিতে পারবো, সেটা হচ্ছে যে আমরা নেপাল গেছিলাম রক্সল হয়ে, আমরা বীরগঞ্জ বর্ডার দিয়ে ঢুকেছি। নেপাল অনেকগুলো জায়গা দিয়ে ঢোকা যায়, আমরা বীরগঞ্জ বর্ডার দিয়ে ঢুকেছিলাম। তো রক্সল স্টেশনে নেমে বর্ধমান থেকে ট্রেন ধরেছিলাম, বর্ধমান থেকে রক্সল রাতে চেপেছি, সন্ধ্যে নাগাদ চেপেছিলাম। তারপরের দিন সকালে নেমে গেছি, ওখান থেকে টাঙা গাড়ি করে বর্ডার অবধি গেছি। যার পাসপোর্ট আছে সে পাসপোর্ট ক্যারি করবে, যার পাসপোর্ট নেই তার কোনো অসুবিধা নেই। নেপালই একটা দেশ যেখানে পাসপোর্ট লাগে না। তো সে আধার কার্ড বা ভোটার কার্ড হলেই হবে, আধার কার্ডটা মাস্ট, আধার কার্ডে ওরা মেনলি দেখতে চায়। আর পাসপোর্ট থাকলে কিছু দেখারই দরকার পড়ে না, মানে এমনি পাসপোর্টটা ধরবে আর ওরবি চলে যাও। তো আমাদের পাসপোর্ট ছিল বলে আমরা পাসপোর্ট দেখিয়েছি। মানে আমি এত জায়গা ঘুরেছি, কোনো জায়গা ঘুরে আসার পরে মানুষের এত এনকোয়ারি থাকে না যে এনকোয়ারিটা আমি এবছর নেপাল ঘুরে আসার পরে পেয়েছি। জানি না কেন, হয়তো সবাই চাইছে নেপাল যেতে, অনেকেরই ইচ্ছে। তো ওখান থেকে আমরা বীরগঞ্জ বর্ডার পার হওয়ার পরে ওখানে আমরা প্রথমে ইন্ডিয়ান কারেন্সিটা নেপালি কারেন্সি করেছিলাম, কারণ আমি বলবো যারাই যাবে তারা বর্ডারেই কারেন্সি চেঞ্জ করে নেওয়ার যতটা সম্ভব চেষ্টা করবে, কারণ বর্ডারে একমাত্র 1.6 পাবে। আর বাকি জায়গাতে কিন্তু কাঠমান্ডু বা পোখরায় গিয়ে যদি তোমরা চেঞ্জ করো সেখানে 1.5, অতিরিক্ত দরাদরি করলে হয়তো ওরা 1.55 দিতে পারে, খুব জোর 1.6 কেউ দেবে না, একমাত্র বর্ডারেই 1.6টা দেয়। তো ওখানে করে আমরা গেছিলাম সিমারা এয়ারপোর্ট। সিমারা এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইট নিয়েছিলাম ডিরেক্ট কাঠমান্ডু। ওটা লাগে, সময় লাগে একটা 25 মিনিটের টাইম লাগে। তো সিমারা এয়ারপোর্ট পর্যন্ত আমরা একটা অটোতে গেছিলাম, সেটাতে তোমার ভাড়া নিয়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে 1000 টাকা। আর যদি কেউ ছোট গাড়িতে যেতে চাও, শেয়ারিং গাড়িতে যদি যেতে চাও, ওই আমাদের যেগুলো ট্রাভেলা বলে, সেই ট্রাভেলা গাড়িতে, ট্রাভেলাগুলো ওই 9 জন না 12 জনের এরকম একটা সিট থাকে। তো ওইটাতে ওরা 900 টাকা করে নেয়। আর যদি টাটা সুমো টাইপের গাড়িতে যাও তাহলে ওরা কাঠমান্ডু পর্যন্ত পার হেড 1000 টাকা নেয়। আমি কাঠমান্ডু পর্যন্ত বলছি কারণ আমরা যেহেতু কাঠমান্ডু যাব বলে অটো ধরতে গেছিলাম বলে এগুলো জানতে পেরেছি। আর ছোট গাড়ি ছাড়ে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে, ওদের লাস্ট ছাড়ার সময়। তারপর কিন্তু আর ছোট গাড়ি সারাদিনে ছাড়ে না। আর বাস ছাড়ে, সেটা ছাড়ে রাত্রি 10টায়, সেটা সকালবেলায় কাঠমান্ডু নামায়। আর বাসের ভাড়াটা ওর থেকে একটু কম। তবে আগে যেমন বাসে মানুষের 500-550 টাকায় চলে গেছে কাঠমান্ডু যে বীরগঞ্জ থেকে, এখন কিন্তু সেটা হয় না। তার কারণ হচ্ছে নেপালে এখন ফিউলের দাম অনেক বেশি, মানে আমাদের ইন্ডিয়ার থেকেও ওদের পেট্রোল ডিজেলের দাম অনেক বেশি হয়ে গেছে রিসেন্টলি, যার জন্য ওদের সব কিছু গাড়ি ভাড়ার থেকে সমস্ত কিছুই বেড়ে গেছে। তো আমরা যেহেতু ফ্লাইটে গেছিলাম 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি, আর যদি তোমরা গাড়িতে যাও তাহলে কাঠমান্ডু লাগবে 6 ঘন্টা, আর যদি বাসে যাও তাহলে ওটা লাগবে 8 ঘন্টা, মানে বাসে একটু সময় লাগে।
আর তারপরে আমরা কাঠমান্ডুতে আইটিনারি আমরা সেদিন দুপুরে পৌঁছে গেছি। দুপুরে পৌঁছে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে হোটেলে, তারপরে বিকালবেলা আমরা কাঠমান্ডুতে পশুপতিনাথ দর্শন করেছি। পশুপতিনাথের আরতি, সন্ধ্যা আরতি দেখেছি। পিছনে মাতা পার্বতীর একটা টেম্পল আছে, সেগুলো সব দেখে তারপরে ওটা মাতা পার্বতীর শক্তিপীঠ বলে ওরা, ওটা দেখে তারপরে আমরা বৌদ্ধ স্তূপা দেখতে গেছি। বৌদ্ধ স্তূপা দেখে ওখানে একটা ক্যাফেতে খাওয়া দাওয়া করে তারপর রাতে চলে এসেছি হোটেল। তারপরের দিন সকালবেলা আমরা মোটামুটি 8:30 থেকে 9টার ভিতর বেরিয়ে গেছিলাম চন্দ্রগিরি হিলস যাব বলে। মানে এই চন্দ্রগিরি হিলস আর মন কামনা দুটো একই জিনিস। ওই একটা অনেক উঁচুতে গিয়ে ওখান থেকে রোপ হয়ে ধরে তোমাকে আরও অনেক উঁচুতে উঠতে হবে। এবার চন্দ্রগিরি হিলসে ওই উঁচুতে ওঠার পরে ওখানে একটা শিব মন্দির আছে, সেখানে তুমি পুজো টুজো দাও এবং প্রচুর অ্যাক্টিভিটিস আছে। আর এভারেস্টের রেঞ্জটা দেখার জন্য ওখানে এক দূরবীনের ব্যবস্থা করা আছে। ওখান থেকে যদি ওয়েদার ভালো থাকে, তোমার কপাল ভালো থাকে, তুমি এভারেস্ট রেঞ্জ, অন্নপূর্ণা বেস ক্যাম্পে যে মানে অন্নপূর্ণা রেঞ্জ, এগুলো তুমি দেখতে পাবে। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, জানি না কতটা আমি পোস্ট করতে পারবো। তো ওইগুলো সব দেখতে পাবে। আর মন কামনা হচ্ছে, মন কামনা যারা বাসে যায় বা ট্রাভেল এজেন্টের সাথে যায়, তারা অনেক সময় ওই কাঠমান্ডু যাওয়ার পথে মন কামনাটা দেখিয়ে নিয়ে ঢোকে, কারণ ওই রাস্তাতেই পড়ে। এবার মন কামনায় একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে রোপওয়েতে কিন্তু ওঠার জন্য 3 ঘন্টা লাইন এবং নামার জন্য 3 ঘন্টা লাইন। এটা তুমি 3 ঘন্টাটা খুঁজছো, 2 ঘন্টা হতে পারে, মানে এই লাইনটা অসম্ভব। কিন্তু ওখানে উঠে শুধু একটা মন্দিরই পাবে, আর কিছু পাবে না, মানে অ্যাক্টিভিটিসটা সেভাবে নেই ওখানে। তো ওটা হলো। তারপরে আমরা ব্যাক করার সময় গেছিলাম সাসা তাওয়া বলে একটা রেস্টুরেন্ট আছে। মানে নেপালে কাঠমান্ডু যে আসবে সে সাসা তাওয়া মিস করো না, মানে এতটাই সুন্দর, এতটাই ভালো, এতটাই অথেন্টিক খাবার। তারপরে ওখান থেকে আমরা চলে গেছি পাঠান স্কোয়ার দেখতে। পাঠান স্কোয়ারে এখন 250 টাকা করে পার হেড টিকিট করেছে। পাঠান স্কোয়ারের পরে ওটা দেখে, পাঠান স্কোয়ার হচ্ছে রাজা, নেপালের রাজদরবার, রাজা রাজরাতের যে ব্যাপার সেইটা দেখা যায় পাঠান স্কোয়ারে। তারপরে কাঠমান্ডু দরবার স্কোয়ার দেখেছি। দরবার স্কোয়ারে হচ্ছে ওদের মন্দির, ঠাকুর, পূজ্য দেবদেবী, এই সমস্ত জিনিস আছে। দরবার স্কোয়ারেও ওই রকমই টিকিট আছে। তো ওইগুলো দেখে আমরা চলে এসেছি। আমরা কাঠমান্ডুতে এইটাই দেখেছি। কাঠমান্ডুতে আরও 2টো স্কোয়ার আছে। তুমি মানে আমরা প্রচণ্ড টাইট আইটিনারি করি না, মানে যেটুকু মানে দেখবো, ঘুরবো, একটু রিল্যাক্সে ঘুরবো, ব্যাস ওইটুকু। তারপরে আমরা ওখান থেকেও ফ্লাইট ধরে পোখরা এসেছি। আর ফ্লাইটের রেটগুলো বলে দিই, ফ্লাইটের রেট হচ্ছে তোমার 3, 3.5 থেকে 4-এর মধ্যে। এবং সব থেকে ব্যাপার হচ্ছে ওদের ফ্লাইট অনেক বেশি থাকে না, দিনে 2টো বা 3টে ফ্লাইট থাকে। এবার সেই ফ্লাইটটা তোমাকে যদি মিস করে যাও, ওদের যদি পরে ফ্লাইট থাকে, ওরা কিন্তু সেই ফ্লাইটেও তোমাকে চাপিয়ে নেবে। বা তুমি যদি আগে পৌঁছে গিয়ে থাকো, আগের ফ্লাইটে যদি সিট থাকে, তাহলে ওরা তোমাকে আগের ফ্লাইটেও নিয়ে চলে আসছে। মানে এই সব সুবিধাগুলো আছে। ফ্লাইটে গেলে তুমি যে কোনো জায়গা 20 থেকে 25 মিনিটে পৌঁছে যাবে। আর যদি ওটাই গাড়িতে বা বাসে যাও, তাহলে ওইটাই তোমার লাগবে 8 থেকে 10 ঘন্টা। মানে এক হয় টাকা সেভ হবে, আর একটা হবে সময় সেভ হবে। মানে ফ্লাইটে গেলে টাইমটা সেভ করতে পারবে, আর গাড়িতে গেলে তুমি টাকাটা সেভ করতে পারবে। এখন নেপালের রাস্তাঘাট অনেক ভালো, কিন্তু সমস্যা হচ্ছে নেপালের কোনো গাড়িতে কিন্তু এসি নেই। ওখানে সমস্ত গাড়ি তোমার নন এসি। অতএব তোমাকে ওই জানলা খুলে ধুলো খেতে খেতে তোমাকে কিন্তু পুরো ট্রাভেলটা করতে হবে। এবার ঘোরাফেরা হচ্ছে তোমার নিজের ব্যাপার। তুমি কি হোটেলে থাকবে, কত টাকা হোটেলে থাকবে, তুমি কীরকম খাবে, সেটার উপরে কিন্তু নির্ভর করছে তোমার ঘোরা। ঠিক আছে। এবার তোমার পোখরা, তুমি সিটি ট্যুর যদি তুমি পার্সোনাল গাড়িতে করো, তোমার ওরা 5,000 টাকা নেবে, ওরা সিটি ট্যুর করে দেবে। আর যদি তুমি শেয়ারিংয়ে যাও, তাহলে রেটটা অনেক কম। নেপালে ব্যাপার হচ্ছে, নেপালে শেয়ারিংয়ে যদি ঘুরতে পারো, তাহলে তুমি অনেক কম খরচে ঘুরতে পারবে। ট্রাভেল এজেন্টের সাথে গেলে ওরা মোটামুটি 20,000 পার হেঁটেও কেউ ঘোরায়, কেউ 30,000 পার হেঁটে ঘোরায়, আবার 2 লাখ পার হেঁটেও ঘোরায়, 1 লাখ পার হেঁটেও ঘোরায়। তুমি কিভাবে ঘুরবে সেটা হচ্ছে ব্যাপার। তুমি যদি ভাবো যে আমি এভারেস্ট রেঞ্জটা ফ্লাইটে করে দেখবো,
ওদের ওখান থেকে ছোট ছোট ফ্লাইট ছাড়ে, তো সেইগুলোর জন্য পরে পার হেড 12,000 টাকা করে। পুরো এভারেস্ট রেঞ্জটা খুব সুন্দর ঘুরিয়ে দেখায়। অন্নপূর্ণা বেস ক্যাম্প যদি ভাবো হেলিকপ্টারে করে যাব, তাহলে তার ভাড়া রেট পড়ে পার হেড 55,000 টাকা, ট্যাক্স ফ্যাক্স নিয়ে 55,000 টাকা পড়ে। আবার তুমি পোখরা থেকে যখন মুক্তিনাথ যাবে, মুক্তিনাথ যাওয়ার সময় পারমিট করাতে হয়, তো পারমিটটা পোখরাতে করিয়ে নেওয়াই বেটার, কারণ ওখানে গিয়ে চেক পয়েন্টে যদি পারমিট করাতে যাও সেখানে 200 টাকা বেশি লাগে, মানে নর্মালি পার পার্সন 1000 টাকা, ওখানে যদি করাতে যাও তাহলে সেটা 1200 টাকা হয়ে যাবে কিন্তু। তো পারমিট করিয়ে যাওয়াটাই বেটার। এবার তুমি পার্সোনাল কারে যদি যাও, যদি সেদিন গিয়ে সেদিন ব্যাক করো, তাহলে সেটা হবে 20,000 টাকা রেট। আর যদি এক রাত থাকতে চাও মুক্তিনাথে, তাহলে গাড়ির ভাড়া হয়ে যাবে 25,000 টাকা। আর যদি তুমি শেয়ারিংয়ে গাড়িতে বা বাসে যাও, তাহলে তোমার পার হেড পড়বে যাওয়া 2,000, আসা 2,000, 2 থেকে 2,500, মানে তুমি 5,000-এ, মানে শেয়ারিংয়ে গেলে 5,000-এ তুমি পুরোটা কভার করে চলে আসতে পারবে। আর মুক্তিনাথে তো সবসময় মাইনাস টেম্পারেচার, তো কপাল ভালো থাকলে তুমি স্নোফল দেখতে পাবে। বৃষ্টি পড়লেই প্রচুর বরফ ওখানে, না হলেও মাইনাস টেম্পারেচার, মানে এই অন্নপূর্ণা রেঞ্জটা তো মানে অসাধারণ, মানে কোনো কথাই হবে না। এরপরে হচ্ছে ওখান থেকে আমরা গেছিলাম গান্দ্রুক। এবার গান্দ্রুক গিয়ে, গান্দ্রুকও তুমি পোখরা থেকে যদি শেয়ারিংয়ে যাও, তাহলে 800 টাকা বা 1000 টাকা পার হেড শেয়ারিংয়ে পড়ে। আর যদি তুমি পার্সোনাল যাও, তাহলে ওরা নেয় 4,000, 4,500 বা 5,000, 4,500 টাকা নেয়। যদি রাতে থাকে তাহলে 5,000, এরকম একটা রেট। আমরা গাড়ি ড্রাইভার নিয়ে গেছিলাম, তো আমরা 2 দিন ছিলাম, ড্রাইভারও রেখে দিয়েছিলাম বলে আমাদের 5-10,000 টাকা পড়েছিল। আর শেয়ারিংয়ে গেলে সেটা তোমাদের অনেক কমে যাবে। বলছি তো, নেপাল তুমি কম পয়সাতেও ঘুরতে পারবে, বেশি পয়সাতেও ঘুরতে পারবে। আবার অনেকে ট্রাভেল এজেন্ট যদি নাও করো, তুমি বীরগঞ্জে গিয়ে যেখান থেকে গাড়ি ধরবে, সেইখানে ওরা অনেক ট্রাভেল এজেন্ট বসে আছে। ওদেরকে বললে ওরা পুরো বীরগঞ্জ টু বীরগঞ্জ পুরো গাড়ি ওরা দিয়ে দেবে, প্লাস ওরা যে যে জায়গাগুলো দেখার সেগুলো সব দেখিয়ে দেবে, এবং হোটেল তোমাদেরকে করে দেবে। তাতে ওরা নেবে কিন্তু 65,000, 68,000, এরকম একটা 8 দিনের ট্রিপের ওদের একটা ব্যাপার আছে। তো ওটা ওইখানেও পাবে, মানে যে এখান থেকেই ট্রাভেল এজেন্ট ধরে যেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, ওখানেও তোমরা ট্রাভেল এজেন্ট পাবে, কোনো অসুবিধা হবে না, ও সব রকমের ব্যবস্থা আছে। এবার পোখরাতে যেমন তোমার বাইক ভাড়া পাওয়া যায়, তুমি বাইক নিয়ে ঘুরতে পারো। আপার মুস্টাঙে গেলে কিন্তু আলাদা পারমিট করাতে হবে। আগে যেমন একটা পারমিটে গান্দ্রুক আর মুক্তিনাথ হতো, এখন আর একটা পারমিটে হচ্ছে না, 2টো পারমিট লাগছে, মুক্তিনাথের আলাদা পারমিট, গান্দ্রুকে আলাদা পারমিট। এবার কোনো ট্রাভেল এজেন্ট তোমাকে মুক্তিনাথ দেখাবে না, গান্দ্রুক দেখাবে, বান্দিপুর দেখাবে। গান্দ্রুক ভিলেজের আলাদা বিউটি, ওখান থেকে মাছুপুছারেটা এত সুন্দর, এত কাছে যে বলার নয়। কিন্তু কপাল, তোমার সবই কপাল। তোমার যদি ওয়েদার ভালো থাকে তুমি সব দেখতে পাবে, যদি ওয়েদার ভালো না থাকে তুমি কিন্তু কিছু দেখতে পাবে না। আর বলি, ওই গান্দ্রুকে যে রেঞ্জটা দেখা যায়, সেটা কিন্তু সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত, তারপরে কিন্তু পুরো কুয়াশায় ঢাকা পড়ে যায়। আবার তুমি ওই রেঞ্জটা দেখতে পাবে দুপুর 3:30-এর পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, যদি ওয়েদার খুব সুন্দর থাকে। মাছুপুছারে একদম ভীষণ সুন্দর। আর গান্দ্রুক মানেই কিন্তু শুধু গুরুং কটেজ নয়, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, মানে সবাই গান্দ্রুক গিয়ে শুধু গুরুং কটেজে কয়েকটা ছবি ভিডিও করে চলে আসে, সেটা কিন্তু নয়। গান্দ্রুক ভিলেজটা ভীষণ সুন্দর, একটু ট্রেক করে ভিলেজটা দেখো, মানে ভীষণ সুন্দর। যেমন বান্দিপুর গেলে বলবো রাত্রির নাইট স্টেটা মাস্ট, কারণ ওটা ইউরোপিয়ান স্টাইলের একটা ভিলেজ। ওখানে ক্যাফে লাইফটাই হচ্ছে সব থেকে দেখার মতো, যেটা সন্ধে থেকে স্টার্ট হয়। প্রচুর ফরেনার যার জন্য বান্দিপুর যায়, তো এইগুলো করতে পারো। আর চিতওয়ানে একমাত্র জঙ্গল সাফারি ছাড়া আর কিছুই চিতওয়ানে নেই, এবং জঙ্গলে বিশাল কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। যারা গেছিলো, আমরা যাইনি চিতওয়ান। আর গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী যেতে পারো। যারা গয়া বুদ্ধগয়া দেখে এসেছে তাদের লুম্বিনী না গেলেও চলবে। আর হচ্ছে জনকপুর হচ্ছে তোমার সীতার, জনক রাজার প্যালেসটা আছে, সীতার জন্মস্থান ওইটা।
আর হচ্ছে এবার সারাংকোট, নগরকোট কাঠমান্ডু থেকে, ওগুলো থেকে মানুষ সানরাইজ দেখতে যায়। আমরা নগরকোটে যাইনি, আমরা সারাংকোট গেছিলাম। পোখরা থেকে গেছিলাম আমরা সারাংকোটে গিয়ে আমরা সানরাইজ, আমাদের কপালটা সব দিনই সাথ দিয়েছে, মানে সারাংকোটে গিয়েও আমরা সানরাইজ দেখতে পেয়েছি। আমরা গান্ধুকে গিয়ে মাছু পোচারা দেখতে পেয়েছি, ভীষণ ভালো। অন্নপূর্ণা রেঞ্জ দারুণ দেখেছি মুক্তিনাথ থেকে, মানে মুস্টাং তো অসম্ভব সুন্দর, মানে কোল্ড ডেজার্ট যে এত ভালো হয় আমি কোনোদিনও লাদাখ যাইনি। লাদাখ গেলে যারা গেছো তারা যদি আবার মুস্টাং যাও তাহলে বুঝবে যে ওটা পার্ট টু, লাদাখের পার্ট টু, মানে অসম্ভব সুন্দর, মানে মনে হচ্ছে যেন তুলি দিয়ে আঁকা, পাহাড়টা মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা, মানে এতটাই সুন্দর। মানে নেপাল ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর। এবারে তুমি কি করে খাবে, থাকবে, তুমি কতটা কম পয়সায় ঘুরতে চাইছো সেটা তোমার সম্পূর্ণ ব্যাপার। নেপাল তুমি এলাহিতে ঘুরতে পারো, নেপাল তুমি খুব কম খরচেও ঘুরতে পারো। নেপালে অনেক হস্টেল আছে যেখানে তুমি থাকতে পারো অনেক কম ভাড়া, মানে 500, 550, 700 থেকেও হোটেল আছে। আবার মানে 5,000, 10,000-এরও হোটেল আছে, তুমি যেখানে থাকবে। আমরা যেমন পোখরাতে 2 দিন ছিলাম, নর্থ পোখরায়, ওটা পুরো গোয়ার মতো ভাইবস, মানে একদম লেকের পাশে পাশে ছোট ছোট ক্যাফে, তাতে ডিজে চলছে, মানে ওটা একদম গোয়া। ওখানে লোকজন খুব কম, অল্প লোক, ঘিঞ্জি নয়। আর 2 দিন ছিলাম আমরা লেক সাইডে, যেখানে নর্মালি মানুষ থাকে আর অজস্র ফরেনারের ভিড়। ওখান থেকে সবাই বোটিং করে, কাইটিং করতে পারো, যা খুশি করতে পারো, মানে ফ্যামিলি বোটও আছে, সব কিছুই আছে। অ্যাফোর্ড করার মতো জায়গা, যে এমন নয় যে নেপাল যাওয়া মানে প্রচুর খরচ, প্রচুর খরচ নয়, প্রচুর খরচ করতে চাইলে প্রচুর খরচ। আমরা পার্সোনাল গাড়ি নিয়ে নিয়ে ঘুরেছি, তার জন্য আমাদের খরচা বেশি হয়েছে। যারা শেয়ারিংয়ে ঘুরতে পারবে, শেয়ারিংয়ে থাকতে পারবে, তাদের জন্য কিন্তু নেপাল অল্প পয়সায় ঘোরা হবে। এবং যদি ট্রাভেল এজেন্ট ধরে যাও, কারণ ট্রাভেল এজেন্টরা তো সমস্ত নিজেরা রান্নাবান্না করে খাওয়ায়, তো সেই হিসাবে ওরা অনেক কম পয়সায় ব্যাপারটাকে কুলিয়ে উঠতে পারে। আর আমরা ক্যাফেতে যেখানে যাই সেখানকার ভালো হোটেল কি আছে, ভালো ক্যাফে কি আছে, সেখানকার অথেন্টিক খাবার কি আছে, এই সব খেতে গিয়ে আমাদের খরচাপাতি বেশি হয়। আর আমাকে যদি বলো টোটাল কত খরচ হয়েছে, আমি বলতে পারবো না, কারণ আমি যদি খরচাটার হিসাব করতে যাই না, মানে আমার মানসিকতায় বলছি, খরচা যদি আমি হিসাব করতে যাই তাহলে না আমি আর ঘোরাটা ঠিকমতো এনজয় করতে পারি না। যার জন্য এটা ভেবে নিই আমি খরচা করছি, মানে আমিই তো ঘুরছি, আমিই খাচ্ছি, আমিই কিনছি, আমিই এনজয় করছি, আমিই রাইড করছি, তো আমি আমার জন্যই খরচা করছি, এটা নিয়ে রিগ্রেট করে লাভ নেই। পরে এই এত টাকা খরচা হয়ে গেল এসব আর মানে হিসাবপত্র করে পরের ট্রিপটা কী প্ল্যান করার আগে সেই খরচার কথা মাথায় আসলে মাথা খারাপ হয়ে যাবে, মাথা ঘুরে যাবে, এই সব যাতে আমার না হয়। আর আমার একটু ওইসব মানে আমি চেষ্টা করি ওগুলোকে থেকে বেরিয়ে আসার, মানে আমি চাই না যে কত খরচা হলো সেটা আমি হিসাব করি, মানে একবার হিসাব করতে গিয়ে আমি ঠকে গেছি, আর আমি এটা চেষ্টা করি না। তো ওই জন্য আমি বলতে পারবো না যে আমাদের টোটাল কত খরচ হয়েছে, তবে তোমাদেরকে একটা রাফ আমি হিসাব দিয়ে দিলাম এরকম। আর আমরা পোখরা থেকে ব্যাক করেছিলাম বাই কার, কারণ ওখান থেকে আমরা কোনো ফ্লাইটের টিকিট পাই না, আর পোখরা থেকে ডিরেক্ট ফ্লাইটও হয় না, তোমাকে হয় চিতওয়ান পর্যন্ত আসতে হবে, দিয়ে চিতওয়ান থেকে বাই কার আসতে হবে। চিতওয়ান পর্যন্ত আমরা কোনো ফ্লাইট পাইনি। আর দ্বিতীয় করতে হবে পোখরা টু কাঠমান্ডু, কাঠমান্ডু টু সিমারা বা যে কোনো এয়ারপোর্টে তুমি যেখান থেকে আসবে সেটা। তো আমরা ওই জন্য ওটা বাই কার করেছিলাম। সবাই বলেছিল সিনিক বিউটি নাকি ভীষণ ভালো, তো ওখানে তো মানে গাড়িগুলো তো এসি চলে না, আমি বললাম এসি ওরা চালায় না। ছোট গাড়িতে এলে, বাসে এলে সময়টা 8-9 ঘন্টা লাগে, ছোট গাড়িতে এসেছিলাম বলে আমরা 6 ঘন্টায় মোটামুটি পৌঁছে গেছিলাম। এখন রাস্তা অসম্ভব অসম্ভব ভালো, কিন্তু অসম্ভব ধুলো, এটা হচ্ছে একটা ব্যাপার। আর ওরা অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক তুলতে তুলতে আসে, তাই না হলে ওটা অত ঘন্টাও লাগে না, মানে যদি কেউ বাইক নিয়ে যায় 4-4.5 ঘন্টায় চলে আসতে পারবে পোখরা টু বীরগঞ্জ। তো আমরা ওটা গাড়িতে এসেছিলাম, ওটাও তোমার ওই পার হেড, ওটা মাঝে আর একবার চেঞ্জ করতে হয়। প্রথমটার বোধহয় ভাড়া নিয়েছিল 600 টাকা, তারপরেরটা বোধহয় 400 না 500 এরকম, মানে ওই 1000-1200 টাকার মধ্যে তুমি পোখরা টু বীরগঞ্জ চলে আসতে পারবে। ওটা কোনো মানে বললাম তো, মানে যদি তুমি গাড়িতে ট্রাভেল করতে পারো, যদি তুমি শেয়ারিংয়ে ট্রাভেল করতে পারো, যদি তুমি একটু শেয়ারিংয়ে থাকতে পারো, মানে একটু কম পয়সা হোটেলে থাকতে পারো, তাহলে নেপাল
20-30 হাজার টাকা পার হেডেও তুমি মানে লাক্সারি খাওয়া দাওয়া, যদি অথেন্টিক খাবার দাবার খেতে, ভালো ভালো ক্যাফেতে, মানে পোখরার ক্যাফে দেখলে তো মানে ডিজে ডিস্ক দেখলে তো মন ভরে যায়। কাঠমান্ডুতেও তাই। আমরা ছিলাম থামেলে। এবার থামেলের হোটেলের রেট বেশি। তুমি যদি থামেলে না থেকে অন্য জায়গায় থাকো, তোমার অনেক কম টাকায় তুমি হোটেল পাবে। কিন্তু লোকে কি থামেল দেখতে যায়, মানে যারা কাঠমান্ডু ঘুরতে যায় তারা থামেলে মার্কেট দেখতে যায়, থামেলের নাইট লাইফটা দেখতে যায়। আমরা তাই জন্য ওখানেই ছিলাম। আর একটা কথা ইনফরমেশন, নেপালের লোকাল মার্কেট কিন্তু শনিবার বন্ধ, যেটা আমাদের জানা ছিল না। এবার আমরা যেহেতু থামেলে ছিলাম বলে অসুবিধা হয়নি, কারণ থামেলের মার্কেট বন্ধ হয় না, ওটা তো ট্যুরিস্ট বেসড, তো ওই মার্কেটটা বন্ধ হয়নি, কিন্তু লোকাল মার্কেট বন্ধ শনিবার। সেরকমই পোখরাতেও শনিবার মার্কেট বন্ধ। এবার যারা লেক সাইডে বিজনেস করে তারা বন্ধ করে না, তাদের তো ট্যুরিস্টের উপরে তাদের ব্যবসা। আমাদের যেমন শান্তিনিকেতনে ফার্স্ট গেটের সামনের মার্কেটটা তো আর বুধবার বন্ধ থাকে না, সেরকমই হচ্ছে ব্যাপার। তো যারা নেপাল যেতে চাইছো, আরাম করে শান্তি করে সুন্দর করে একটা সময় বেছে নেপাল যাও। ঠান্ডা জায়গা নেপাল। পোখরাতে একটু গরম পেয়েছি আমরা, কিন্তু বাকি সমস্ত জায়গা ভীষণ ঠান্ডা। লোকজন ভীষণ ভালো, ভীষণ পোলাইট। প্রত্যেকটা মানুষ এত ভালো বিহেভিয়ার, প্রত্যেকে এত পোলাইট। যে কোনো রেস্টুরেন্ট বলো, ছোট ক্যাফে বড় ক্যাফে, এত সুন্দরভাবে ওরা গেস্টকে অ্যাটেন্ড করে, খুবই ভালো। মানে আমরা বোটে যে ছেলেটা আমাদেরকে বোটিং করিয়েছে, সেই ছেলেটাও মানে এমন একটাও লোক পায়নি নেপালে গিয়ে যাকে বলবো যে এই মানুষটা ভালো না, এর সাথে অভিজ্ঞতা খারাপ হয়েছে, এটা একদমই নয়। খুবই ভালো জায়গা। তবে নেপাল যাওয়ার বেস্ট টাইম কিন্তু সেপ্টেম্বর থেকে। এই বর্ষার সময়টা না যাওয়াই বেটার, কারণ প্রচুর বৃষ্টি বৃষ্টি হয়। আগে নেপালের কোনো হোটেলে বা কোনো ঘরে ফ্যান ছিল না, ওদের এত ভালোই ওয়েদার ছিল। এখন সবাইকে করতে হচ্ছে, কারণ এখন আমাদের ওয়েদার অনেক চেঞ্জ হয়ে গেছে, ওখানেও গরম তৈরি হয়ে গেছে। তো ঠিকঠাক টাইম চুজ করে, ঠিকঠাক নিজের মতো করে কিভাবে ঘুরবে সেটা ভেবে ট্রাভেল এজেন্টের সাথে যাবে, না নিজেরা ঘুরবে, নিজেরাও ঘুরতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সব কিছু নিজেরা করতে পারবে, কোনো চাপ নেই। তো একটু ভালো করে নেপাল ঘুরে এসো। আমরা ভীষণ ভালো করেছি, ভীষণ, মানে আমরা যে সময় গেছি ভীষণ ভালো ওয়েদার পেয়েছি এবং ভীষণ ভালো ঘুরেছি।